প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের আইসিটি ক্লাস নিব। আমার সাথে আগের দুইটা লাইভ ক্লাসে তোমাদের পরিচয় হয়েছে, সবাই আমার নাম জানো। আমি প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন। আজকে আমি তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, দেখো, বুলিয়ান উপপাদ্যের প্রমাণ দেখাবো প্রথমে আমি, তারপরে সেখান থেকে আমি লজিক ফাংশন কিভাবে সরলীকরণ করতে হয় সেটি দেখাবো। প্রথমে দেখো, আমি এদিকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে আমি একটা দেখি সহায়ক উপপাদ্য আছে, সেখানে আমি দেখো প্রমাণটা করব। আমরা ওই ছোট যে উপপাদ্যগুলি আছে প্রথম দিকে, যেমন দ্বৈত পরিপূরক, অপরিবর্তনীয় উপপাদ্য, পরিচিতি উপপাদ্য, কর্তৃত্ব উপপাদ্য, বিনিময় উপপাদ্য, এগুলি আমি গতদিন তোমাদের 0 আর 1 বসিয়ে প্রমাণ করে দেখিয়েছিলাম। আজকে আমি বড় উপপাদ্যগুলিতে কিভাবে ছোট উপপাদ্যগুলিকে ব্যবহার করে আমি প্রমাণ করব সেটা দেখানোর চেষ্টা করব। তোমরা এখানে দেখো, গতদিন আমি তোমাদের একটি দেখিয়েছিলাম বিভাজন উপপাদ্য কিভাবে প্রমাণ করতে হয়, সেটা অনেকেই বুঝেছো। আজকে আমি দেখাবো সহায়ক উপপাদ্য, সেটি কিভাবে প্রমাণ করতে হয়। আমরা জানি সহায়ক উপপাদ্য হলো x + xy = x। এখানে আমি বাম পক্ষ নিব, লেফট হ্যান্ড সাইড। দেখো, x + xy লিখলাম, এখানে আমি x কমন নিব, তারপরে কমন নেওয়ার পর যেটা করলাম, x কমন নিলে 1 + y থাকে। সেখান থেকে আমরা এইখানে একটু দেখো 1 + y এটি সমান, আবার আমরা জানি যেহেতু আমাদের জানা আছে 1 + x বা x + 1 সমান হচ্ছে 1, সেই হিসেবে আমরা 1 + y = 1 লিখলাম, অর্থাৎ x * 1। পরবর্তী x এ 1 গুণ করে x হয়, সেটি দেখো আমাদের ডান সাইডের সাথে কিন্তু মিলে যায়। তাহলে আমি কি দেখলাম, x + xy = x। আমরা গতদিন এগুলো বুলিয়ান যে অ্যালজেব্রায় আমরা শিখেছিলাম যে প্রতিটা চলকের কি থাকে, দুটি মান থাকতে পারে, একটি 0 এবং একটি 1 থাকতে পারে। সেটা দিয়ে আমি প্রমাণ করে দেখিয়েছি। আজকে আমি চেষ্টা করলাম যে ছোট উপপাদ্যগুলোকে ব্যবহার করে কিভাবে বড় উপপাদ্যগুলো আমি প্রমাণ করতে পারি সেটা দেখালাম। তোমরা আবার এটিকে 0 আর 1 দিয়েও কিন্তু প্রমাণ করতে পারো, সেটাও আমি দেখাই, তাহলে তোমাদের গতদিনের পড়াটা একটু আবার মনে হবে। আমরা এখানে প্রথম প্রমাণ করলাম যে ছোট উপপাদ্য ব্যবহার করে আমরা বড়গুলো প্রমাণ করার চেষ্টা করেছি। এখন আমি দুটি রাশির মান, চলকের মান আমি কি করব, একবার 0 ধরবো, একবার 1 ধরবো, ধরে আবার প্রমাণ করবো যে বাম পক্ষ এবং ডান পক্ষ ঠিক আছে কিনা। তোমরা সেটি দেখার চেষ্টা করো। তোমাদের নিশ্চয় মনে আছে, আমি বলেছিলাম যে আমরা যখন কোন ছকের মাধ্যমে, অর্থাৎ এই ছকটাকে বলা হয় সত্যক সারণী, সেটার মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব, তখন আমরা দেখব যে সেই সমীকরণগুলোতে কি কি আছে, কি কি চলক আছে, সেই চলকগুলি আমি প্রথমে লিখে ফেলবো আমার ছকে। আমার দেখো, এই সূত্র থেকে যে চলকগুলি সেগুলি আমি লিখতে পারি। প্রথমে আমি লিখেছি x, তারপরে লিখেছি x x, প্রথমে x লিখেছি, তারপরে y লিখেছি, যেহেতু দুটি চলক এখানে। তারপরে দুটি দেখো গুণাকারে আছে xy, তাহলে সেটা আমি লিখলাম। তারপরে আবার যোগাকার x এর সাথে xy যোগাকারে আছে, সেটি লিখেছি। পরে আমি ডান পক্ষে আবার x আছে, সেটা লিখেছি। তো দেখো, এই দুই সমীকরণে এর বাইরে কিন্তু আর কিছু লেখার সুযোগ নাই। তাহলে প্রথমে আমি সেটা ছকে লিখে ফেললাম যে আমার পক্ষে কি কি লেখা সম্ভব, সেটা আমি লিখছি। এবার আমি বলেছিলাম যে দেখো, যখন দুটি চলক থাকবে, এই দুটি চলক দিয়ে সর্বোচ্চ আমি কত মান, সারি মান লিখতে পারবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যতগুলি চলক থাকবে, যেমন এটা হচ্ছে ছোট দিবার এই সূত্রে ফলাবো। যদি চলক দুটি থাকে তাহলে এর মান হবে 2। এখানে আমাদের দুটি চলক আছে xy, সেখানে হচ্ছে তাহলে 2 × 4, আমরা 4টি সারি মান এখানে লিখতে পারবো। তাহলে লেখার উপায় কি, আমি তোমাদের বলেছিলাম যে লেখার এই মানগুলি যখন লিখবে, যে চলকগুলি থাকবে সেটা ডান থেকে বামের দিকে আসবে। তোমরা ওই যে গতদিন আমি যেটা করেছিলাম যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করে দেখিয়েছিলাম, সেখানে অনেকে যেটা করেছো, ওই যে চলকগুলি ছিল x y z, আমাকে 3 চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণ করে যারা অনেকে দেখিয়েছিল,
আমি দেখেছি যে তোমরা লিখেছো XYZ, কিন্তু মানগুলো ওই একটা মানে ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে যাও নাই, এক এক জায়গায় বসিয়েছো। এতে কি হবে, তোমাদের জন্য একটু বুঝতে প্রবলেম হবে, অথবা যে টিচার খাতা দেখবে তার জন্য একটু কষ্টকর হতে পারে। তো তোমরা যেটা করবে, চলকগুলি লেখার পরে ডান থেকে বাম দিকে মানটা বসে আসবে, তাহলে সুবিধা হয় বুঝতে। দেখো আমরা কি বলেছিলাম, y এর মান একবার তুমি কি লিখবা 0 আর একবার 1, মনে আছে নিশ্চয়ই? একবার 0 একবার 1, এখানে দুবার 0 ডাবল 1। আরেকটি কথা বলেছিলাম, এটা আমি কিভাবে লিখলাম, এই যেহেতু আমি 4 সারির মান লিখতে পারবো, অর্থাৎ এটা হচ্ছে তাহলে 0 থেকে শুরু করলে 3 তে আমার কিন্তু 4টা মান লেখা হয়ে যায়। তাহলে মূলত 0 হচ্ছে, যদি আমি ডেসিমালে ধরি, 0 এর পরিবর্তে আমি লিখেছি দুইটা 0, তারপর 1 মানে 0 1, 2 মানে হচ্ছে 1 0, 3 মানে হচ্ছে 1 1, সেভাবে লিখেছি। আর সহজে মনে রাখার উপায় তোমাদের বলে দিয়েছিলাম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 লিখবা, তারপরে ডাবল 0 ডাবল 1, এভাবে লিখবা। আমার কিন্তু লেখা হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে আমার প্রয়োজনের কাজ, সেটি আমি করব। তাহলে আমি যেটা প্রথমে করব, x এবং y এর মান গুণ করার চেষ্টা করব। এখানে হচ্ছে 0 0, তাহলে আমি কি কাজ করলাম দেখো, x এবং y এর যে মান বসাইলাম 0 এবং 1, সেটি আমি xy আকারে যখন নিলাম, সেখানে আমি গুণ করেছি। সবাই গুণটি বুঝতে পেরেছো? এখন আমি x এর সাথে x এর মান যোগ করব। এটি দেখো, এটি এবং এটি আমি যোগ করব, 0 0 1 1। এবার দেখো x এর যা মান আছে সেটা কিন্তু আমার লেখা আছে বাম পাশে। আমার এখানে এই x টা আমি নিতেও পারি, আমার না নিলেও চলে। আমার মনে হয় ডাবল করার দরকার নেই, এটা আর প্রয়োজন নেই আমাদের। তাহলে এবার দেখো, এটা ছিল আমাদের কিন্তু ডান পক্ষ। বাম পক্ষ তোমরা দেখো, x এর 0 আছে, x প্লাস x এর 0 আছে, এখানে x 0, x প্লাস x এর 0, x এর 1 আছে, x প্লাস x এর 1 আছে, এখানে দেখো x এর মান 1, x প্লাস x এর মান 1। তাহলে কি দেখা গেল, বাম পক্ষে এবং ডান পক্ষে দুটিতে কি সমান মান আছে। অর্থাৎ আমরা কি করলাম, প্রথমে আমি যেটা প্রমাণ করার চেষ্টা করলাম, সেখানে হচ্ছে যে এই উপপাদ্যে আমি ছোট উপপাদ্যগুলিকে ইউজ করে আমি বড়টা প্রমাণ করলাম। আবার দ্বিতীয়ত আমি যেটি করলাম, এটাকে বলা হয় সত্যক সারণী। এই সত্যক সারণীকে আমি সারণীর মাধ্যমে আমি প্রমাণ করলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ। নিশ্চয় তোমরা এটি সহজে বোঝার কথা। যদি কেউ এরপরেও বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি সেটা একটু দেখে আবার হয়তো রিভাইজ করার চেষ্টা করব। এবং এগুলি খুবই সোজা। দেখো, আমরা দুই ভাবে কিন্তু প্রমাণ করতে পারি, একটা হচ্ছে সত্য সারণীর মাধ্যমে, আবার হচ্ছে এমনি ছোট উপপাদ্যগুলিকে ইউজ করে আমরা বড় উপপাদ্যের প্রমাণ করতে পারি। তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক সময় বলা থাকে যে তুমি কিভাবে করবে। যদি সত্য সারণীর সাহায্যে বলা থাকে তাহলে তুমি সত্য সারণী ইউজ করে করবে, আর যদি সত্য সারণী না বলা থাকে তাহলে আমরা ছোট উপপাদ্যগুলোকে ইউজ করে বড় উপপাদ্যটার প্রমাণ করব, যে সেখানে বাম পক্ষ এবং ডান পক্ষ একই আসছে কিনা। আমি একটু তোমাদের কমেন্ট গুলি দেখে আসি কিনা, কোনো কমেন্ট আছে কিনা। তোমরা যদি ভালো বুঝতে পারো তাহলে রেসপন্স করবে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, একজন পরে লিখেছ x প্লাস x রেজাল্ট 1 কিভাবে হয়। আমরা বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায়, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, যে একটা জিরো দুটি মান থাকতে পারে, শুধু 0 এবং 1 থাকতে পারে। যখন আমি যোগের বুলিয়ান যোগের কথা বলেছিলাম, যখন তুমি 0 এবং 0 যোগ করবে তখন কিন্তু 0 হবে, 0 1 যোগ করলে 1 হবে, 1 0 যোগ করলে 1 হবে, যদি দুটি 1 যোগ করো তাও কিন্তু একটি 1 হবে। সেক্ষেত্রে তুমি যদি 10টি 1 যোগ করো বুলিয়ান অ্যালজেব্রায় কি হবে, একটি 1 হবে। অর্থাৎ আমি আরেকটি কথা বলেছিলাম, 0 হচ্ছে মিথ্যা আর 1 হচ্ছে সত্য। যখন তুমি যোগ করবে, যদি কোনো একটি সত্য ঘটনা থাকে অর্থাৎ 1 থাকে, তাহলে ফলাফল কিন্তু সত্য হবে। সেখানে 0 কতগুলি থাকলো দেখার বিষয় না, অথবা 1 কতগুলি থাকলো সেটাও দেখার বিষয় না।
একটা অন থাকলেই যোগের বেলায় টোটাল রেজাল্টটাই কি হবে, অনই হবে। আবার আমি এটাও বুঝিয়েছিলাম তোমাদেরকে যে বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি দিয়ে, যে একটি ঘরে লাইট জ্বালানোর কথা দিয়ে বলেছিলাম, যে ধরো একটি ঘরে 5টি লাইট আছে, সেখানে যদি একটি লাইট জ্বালা থাকে তাহলেও কিন্তু আলোকিত দেখাবে, অর্থাৎ কারেন্ট আছে মানে 1। আর যদি 5টি লাইট জ্বালানো থাকে তাহলে কি রুমটি আলোকিত দেখাবে, কারেন্ট আছে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু অনই হবে, অর্থাৎ বা কারেন্ট আছে, কারেন্ট থাকা মানে অন ধরবো আমরা। তাহলে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। আর কোনো কমেন্টে তেমন দেখছি না কিছু। আচ্ছা, আমরা তাহলে কি করলাম, লজিক ফাংশন বুলিয়ান উপপাদ্যের কি প্রমাণ দেখলাম। এরকম ভাবে তুমি প্রমাণ করতে পারো বুলিয়ান উপপাদ্যগুলো। উপপাদ্যের ভিতরে আর তেমন নাই, আমি দুটাই বুঝিয়ে দিয়েছি, একটা বিভাজন উপপাদ্য আর একটা হচ্ছে সহায়ক উপপাদ্য। এবার আমি দেখাবো তোমাদেরকে কিভাবে লজিক ফাংশন সরলীকরণ করতে হয়, অর্থাৎ বড় একটি ফাংশনকে কি করব আমরা, ছোট করব। এটার উপকারিতা কি সেটা হচ্ছে, দেখো আজকের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু অনেক দিন দিন কি ছোট হয়ে আসছে। আগে যখন আমরা ইউজ করতাম, একটা কম্পিউটার ছিল একটি রুমের সমান, অনেক বড় জায়গা দখল করতো একটি কম্পিউটার, কিন্তু বর্তমানে দেখো কত ছোট হয়ে আসছে, ল্যাপটপ চলে আসছে। তারপরে আমরা যে হাতে মোবাইলটি ইউজ করি, সেটিও কিন্তু আমরা কম্পিউটারের মতোই কাজ করতে পারি মোবাইল ইউজ করে। এটি কিভাবে এত ছোট হয়ে আসলো? এই যে দেখো, এই যে আমরা এখন যেটা করব, যে লজিক ফাংশন সরলীকরণ করব, অর্থাৎ একটি বড় সমীকরণ থেকে আমি যে মান পাবো, সেটাকে যদি আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে পারি, করে একটা ছোট সমীকরণে নিয়ে আসবো এবং দেখবো যে সেখান থেকে সেম মান আসছে। সেম মান যদি চলে আসে, তাহলে আমার কি হবে, সার্কিটের পরিমাণ কম লাগবে। যে বড় একটা সমীকরণে আমার যে সার্কিট লাগবে সেটি তৈরি করতে, সেটি জায়গা বেশি নিবে, তার বেশি নিবে, অথবা সার্কিট বেশি খরচ হবে আমার। আর সেম আমি একই আউটপুট পাওয়ার জন্য আমি কি করব, ছোট একটি সমীকরণে নিয়ে আসবো, তখন একই কাজ করতে পারবো। তোমরা এইভাবে কল্পনা করতে পারো, তোমরা মনে করো একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় যেতে চাও, হয়তো ধরো সোজাসুজি গেলে সেই রাস্তায় কি 1 কিলোমিটার দূরত্ব হতে পারে, আর যদি তুমি ঘুরে যাও তাহলে কি হবে, হয়তো 2-3 কিলো হতে পারে। তাহলে আমরা কি করতে পারি, একটি জায়গা থেকে মনে করো এখানে দেখো, আমি কোয়া জায়গা থেকে ক্ষতি দিতে চাই, সরাসরি গেলে আমার ধরো 1 কিলোমিটার জায়গা, মানে জায়গা আমি যেতে পারি। আর যদি ঘুরে যাই তাহলে কি হবে, এখানে ধরো 2 কিলো, এখানে 1 কিলো। তাহলে কি হলো, আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে ক থেকে খতে যাওয়া। পথে যদি সরাসরি যেতে পারি তাহলে আমি কিন্তু স্বল্প দূরত্বেই যেতে পারছি, আর যদি আমি ঘুরে যাই তাহলে কিন্তু আমার জন্য দূরত্বটা বেড়ে যাচ্ছে। সেরকমই এই লজিক ফাংশন সরলীকরণ কিন্তু অনেকটা সেরকম, যে আমরা সমীকরণটাকে কি করব, বড় সমীকরণ থেকে যে আউটপুট পাই সেটাকে আমরা রূপান্তর করে ছোট সমীকরণে নিয়ে আসব, এবং সেখান থেকেও কিন্তু আমরা সেম মান পাবো। অর্থাৎ এতে কি হবে, আমার জন্য কাজ করার সুবিধা হবে, সার্কিট কমে যাবে, ডিভাইসটি দিন দিন ছোট হয়ে আসবে, এবং আউটপুট আমি সেম পাচ্ছি। তাহলে নিশ্চয়ই আমাদেরকে কি করতে হবে, লজিক ফাংশন সরলীকরণ শিখতে হবে, এবং সেটি হচ্ছে আমি তোমাদেরকে কয়েকটি করে দেখানোর চেষ্টা করবো আজকে। এটা মুছে ফেলি। আচ্ছা দেখো, আমাদের কিন্তু সমীকরণটি লেখা হয়ে গেছে। আমরা এই সমীকরণটি কি করব, একটা বড় সমীকরণ আছে, সেখান থেকে আমরা কিছু করব, এটাকে ছোট আকৃতিতে নিয়ে আসবো। আর ছোট আসার ফলে কি সুবিধা হবে, এটা হয়তো আজকের ক্লাসে পুরোটা বুঝতে পারবে না, আমরা পরবর্তী 1-2 ক্লাস পরে সেটা বুঝতে পারবে যে ছোট করার কি উপকারিতা, কেন আসলে আমরা নিয়ে আসছি বা কেন এটা করা হচ্ছে।
এখানে দেখো প্রথমে আমি চেষ্টা করবো কিছু কমন নেওয়ার চিন্তা করব, কমন নিয়ে কি করব সেটাকে ওই মৌলিক যে ছোট উপপাদ্যগুলি আছে সেটা প্রয়োগ করার চেষ্টা করব, তাহলে সমীকরণটি ছোট হয়ে আসবে। এখানে দেখো আমি প্রথমে xz কমন নিতে পারি। তাহলে দেখো আমরা এই সমীকরণে যেটি দেখতে পাবো যে একটি বড় সমীকরণের যে মান আর দেখো সেম একটি মাত্র চলক যেখানে মানে ফলাফল আসলো আমাদের, তারা কিন্তু একই মান আসবে। সেটি কিন্তু আমরা ওই যে তুমি যদি সত্যক সারণী দিয়ে প্রমাণ করার চেষ্টা করো সেটি কিন্তু দেখতে পাবে তোমরা। আমি একটু আলোচনা করি কিভাবে সেটি করলাম। এটা হচ্ছে আমাদের মূল রাশি, এটাকে এক্সপ্রেশন বলা হবে, এক্সপ্রেশন বলা যায় অথবা লজিক ফাংশন বলা যাবে। সেখান থেকে প্রথমে আমি এক্স এবং জেড দেখো কমন আছে দুইটা রাশিতেই, আমি কমন নিলাম এক্স জেড। সেই কমন নেওয়ার পরে রয়ে গেল ওয়াই প্লাস ওয়াই পূরক, এখানে ওয়াই প্লাস ওয়াই পূরক, তারপর দেখো প্লাস এখানে আমি কমন নেওয়ার চেষ্টা করেছি এক্স পূরক জেড কমন নিয়েছি, এখানে রয়ে গেল ওয়াই প্লাস ওয়াই পূরক। তারপর দেখো এক্স জেড লিখলাম ইনটু ওয়াই প্লাস ওয়াই পূরক, এটি সমান আমি 1 লিখেছি, তোমাদের বইয়ে এটি নেই, হয়তো এই উপপাদ্যটি উল্লেখ করে নাই তারা। এটি একটি উপপাদ্য, x প্লাস এক্স পূরক সমান হচ্ছে 1। এটা তুমি মান বসিয়ে দেখতে পারো, 0 আর 1 যদি বসাও তাহলে দেখবে x প্লাস এক্স পূরকের মান 1 আসছে। তাহলে যদি x প্লাস এক্স পূরক 1 হয় তাহলে y প্লাস y পূরক 1 হবে, সেই হিসাবে আমি 1 লিখলাম, প্লাস x পূরক z ইনটু এখানে y প্লাস y পূরক আছে সেটির মান 1 হবে, 1 লিখলাম। তারপর দেখো গুণ করো xz প্লাস x পূরক z হয়ে গেল। সেখানে আবার দেখো এই দুটি রাশিতে z কমন আছে, আমি zটা কমন নিয়ে নিলাম, তারপর রয়ে গেল x প্লাস x পূরক, তারপরে এখানে আবার দেখো x প্লাস x পূরকের মান আমি 1 বসিয়ে দিলাম, তাহলে কি হলো z। এবার ফলাফল কি আসলো, z আসলো। তাহলে দেখো বড় একটি সমীকরণকে আমরা সমাধান করে একবারে ছোট করে ফেললাম, অর্থাৎ z এর যে মান আর এই সমীকরণের মান কিন্তু সেম। তাহলে আমি দেখো এটা এই ফাংশন এই ফাংশনটা ইউজ করে যদি আমি কোনো সার্কিট ডিজাইন করতাম তাহলে কিন্তু অনেক বড় একটি সার্কিট হতো, এতে খরচ বেশি হতো, জায়গার বেশি দরকার হতো। আর দেখো সেই মান আমি কিন্তু একটা চলক দিয়ে আনতে পারছি। এখানে আমি তোমাদের বারবার বলেছি যে একটা সার্কিট ডিজাইন, হয়তো তোমরা এটা বুঝতে পারছো না, আমরা আগামী 1-2 ক্লাস পরে সেটি বুঝতে পারবে যে আসলে এটা দিয়ে কিভাবে সার্কিট ডিজাইন করা হয়, সেটা আমি তোমাদের জন্য আলোচনা করব পরের কোনো ক্লাসে। আমরা আজকে এখানে যেটা দেখলাম যে একটা বড় সমীকরণকে আমরা কিভাবে ছোট করে ফেলতে পারি। আমরা আরো কিছু এরকম উদাহরণ দেখবো কয়েকটি, তোমাদের বোর্ড বই আর বেশি নাই, কিন্তু আমাদের এই 1-2টা শিখলে চলবে না, আমাদেরকে আরো কিছু শিখতে হবে। হ্যাঁ, কারণ এখানে হয়তো 1টা 2টা উদাহরণ দিয়েছে, কিন্তু তোমাদেরকে এই বিষয়ে ধারণা ক্লিয়ার হওয়ার জন্য আরো কিছু করার দরকার আছে, সেগুলো আমি লিখে দিব। এবং পরবর্তীতে আমার যে লেখা একটি বই বের হবে, হয়তো এই মাসের শেষের দিকে বের হতে পারে, সেখানে তোমরা এগুলো ডিটেল পাবে, যেগুলো ইম্পর্টেন্ট, এরকম সমীকরণ দেওয়া থাকবে, তার সমাধান করা থাকবে, যেটা তোমরা সহজে বুঝতে পারো। কারণ বোর্ডে তো শুধু ধরো উল্লেখ করেছে 2-1টি বিষয়, এটা কিন্তু ডিটেল ব্যাখ্যা করে নাই। আর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আর একটু বেশি পড়তে হবে। আমরা আরো কিছু করার চেষ্টা করি, আমি অন্য আরেকটু উদাহরণ দেখানোর চেষ্টা করবো তোমাদের।
আচ্ছা, এটা আমি দেখো শুধু বাম পক্ষটা লিখতে পারতাম, অথবা এরকম বলে দিলাম যে প্রমাণ করো a প্লাস বি ইন্টু a প্লাস বি পূরক সমান a। তোমাকে এভাবে বলা থাকতে পারে একটি রাশি প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ, অথবা দেয়া থাকতে পারে বড় একটি সমীকরণ এক্সপ্রেশন, সেটা তুমি কি করবা, ছোট করবা। আমরা এটি প্রমাণ করার চেষ্টা করি। নিশ্চয়ই আমাদের মনে আছে আমরা গতদিন একটি করেছিলাম, ওই যে যেটা বিভাজন উপপাদ্য, আরেকটা সেরকম আমি গুণ করবো। দেখো এই এ দিয়ে আমি প্রথমে এটি দিয়ে দুটিকে গুণ করি, ওকে। এখন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমে দেখো আমি কি করলাম, এখানে রাশিটি লিখলাম বাম পক্ষ ডান পক্ষ, তারপর আমি লেফট হ্যান্ড সাইডে লিখলাম a প্লাস বি পূরক, এটি লিখলাম। লেখার পরে আমি গুণ করব। প্রথমে দেখো a দিয়ে গুণ করেছি, a দিয়ে গুণ করার পরে কি আসছে, a এর সাথে a গুণ করলে a হবে প্লাস ab। এখানে দেখো b পূরক দিয়ে গুণ করব, তাহলে আসবে a b পূরক প্লাস b ইনটু b পূরক। এরপর সেখান থেকে দেখো এখানে ডাবল আছে। আমরা বুলিয়ান উপপাদ্যে দেখেছি যখন ডাবল একই রাশি থাকে, একই চলক থাকে, তখন একটি হয়, অর্থাৎ এরকম যেহেতু x ইনটু x সমান হচ্ছে x। আবার তোমরা দেখেছো x ইনটু x পূরক, অর্থাৎ একটি চলক থাকবে এবং যদি তার বিপরীত চলক তার সাথে গুণাকার থাকে, তার ফলাফল আসে 0। এখানে দেখো 0 আসছে। তাহলে কি আসলো, দুটি এর সমান আমি একটি লিখবো, প্লাস ab প্লাস ab পূরক লিখলাম, আর প্লাস এটার মান হচ্ছে 0। এবার দেখো এখানে আমি কিন্তু দেখো দুটি যে রাশি আছে সেখানে কিন্তু এটা কমন নিতে পারি আমি। এখান থেকে আমি a কমন নিতে পারি, কমন নিলে এখানে 1 থাকবে, প্লাস এখানে b থাকবে, প্লাস পাশেরটা আমরা লিখে ফেললাম সাথে। তারপরে যেটা a এখানে কমন a লিখলাম ইনটু 1 প্লাস b সমান হচ্ছে 1, কারণ আমরা জানি 1 প্লাস x বা x প্লাস 1 সমান হচ্ছে 1। এই যে পাশে আমি লিখে দিলাম এটা সমান 1, তাহলে 1 লিখে ফেললাম, প্লাস ab পূরক এটা লিখলাম। এরপর আবার দেখো এখান থেকে কি করতে পারি, আমি এ আবার কমন নিব, দুটাতে এ সেম আছে। পরে এখানে এ কমন নিলাম, রয়ে গেল আমাদের 1 প্লাস বি পূরক। এখানে দেখো আমরা জানি 1 প্লাস এক্স পূরক সমান হচ্ছে 1, তুমি সেটা কিন্তু মান বসিয়েও ওই যে বুলিয়ান অ্যালজেব্রায় যে আমরা শিখেছিলাম 0 1 বসিয়ে প্রমাণ করে দেখতে পারো 1 প্লাস এক্স পূরক সমান হচ্ছে 1। যদি এটা 1 হয় তাহলে 1 প্লাস বি পূরক সমান হচ্ছে 1, সেই 1 আমি বসিয়ে দিলাম। তারপর 1 এর সাথে এ গুণ করো, এ হবে। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে কিন্তু মিলে গেছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা কি করলাম, এখানে আমি
যদি রাশিকে প্রথমে গুণ করলাম বাম পক্ষের, গুণের পরে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে ছোট উপপাদ্যগুলি ছিল আমরা শিখেছিলাম সেগুলিকে এখানে প্রয়োগ করলাম, প্রয়োগ করে আমরা রাশিটিকে সমাধান করে ফেললাম। এটি তোমরা সত্য সারণীর সাহায্যে প্রমাণ করে দেখতে পারো, একই মান আসবে। আমি একটু তোমাদের কমেন্ট দেখি যে তোমরা কেমন বুঝতে পেরেছো। অল ক্লিয়ার, আসলে অনেক বড়। সাদ্দাত হোসেন শিবা, তুমি কি বলতে চেষ্টা করেছো? আসলে অনেক বড় মানে কি? স্পেসিফিক করে বলবে, কোনো কিছু জানতে চাইলে কোন বিষয়টি জানতে চাও সেটি বলবে, কারণ এটি দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। আর তোমরা যখন কোনো কমেন্ট করবে, তোমার জন্য যে কমেন্টটি উপকার আসবে সেটি সেই বিষয়ে কমেন্ট করবে। যদি উপকার না আসে শুধু ওরকম কমেন্ট করে তো কোনো লাভ নেই। ওকে, মোটামুটি সবাই বুঝতে পারছো মনে হচ্ছে। লেফট হ্যান্ড সাইডে 2 নম্বর লাইনে কি বুঝা? সামিউল ইসলাম সায়ান, তুমি কি বলছো? লেফট হ্যান্ড সাইডে 2 নং লাইনে 1 হবে না? এখানে 1 কোথায় বোঝানোর চেষ্টা করেছো? এখানে তো 1 হওয়ার কিছু নাই। দেখো, দুটি এ গুণ করলে কি হবে? একটি হবে, অর্থাৎ একই চলক যখন তুমি 2 বার 3 বার যতবারই গুণ করো না কেন একটি হবে। আর এখানে এটা কি হয়েছে? যদি একটি চলকের বিপরীত চলক তার সাথে গুণাকারে থাকে তার ফলাফল 0 আসবে, 0 আসবে। সুতরাং এখানে 1 হওয়ার সুযোগ নেই। আর এখানে একজন কি জুলফিকার মাহমুদ জয়, সে কি গ্রুপে ঢুকতে পারছে না, কারণ তুমি আমাদের যখন কিছু এখানে লেখা থাকে তুমি কমেন্টগুলি যুক্তিসঙ্গত অবশ্যই করার চেষ্টা করবে, কারণ এমন কমেন্ট করবে না যেটা হচ্ছে অন্যরা বিব্রত বোধ করে অথবা সেটা অন্যদের কাছে খারাপ লাগে। যদি কেউ এরকম কমেন্ট করে থাকো তাহলে কিন্তু তোমরা গ্রুপ থেকে ব্লক হয়ে যাবে অথবা গ্রুপে জয়েন করতে পারবে না। যেটা তোমাদের জন্য উপকার, যে জিনিসটা কাজে আসবে অথবা তোমাদের পাঠকে আরো ভালো করা যাবে সেরকম বিষয়ে কমেন্ট করার চেষ্টা করবে তোমরা। আমি আজকে আরো কিছু তোমাদের উদাহরণ দিয়ে দিব, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। সেগুলি যদি তোমরা না পারো এই কমেন্টে লিখবে, তাহলে আমি আগামী ক্লাসে সেখান থেকে আমি সলভ করার চেষ্টা করব। আমি তোমাদের জন্য কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি, এগুলি নিজেরা বাসায় এভাবে বুলিয়ান উপপাদ্যগুলো প্রয়োগ করে প্রমাণ করার চেষ্টা করবে। যদি সেগুলি না পারো, বুঝতে না পারো দেখতে, তাহলে এখানে কমেন্টে লিখে দিবে, আমি আগামী ক্লাসে সেগুলো আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো এবং আমি যা যা লিখে দিচ্ছি সেগুলি খাতায় লিখে নাও, এবং তোমরা যদি সেগুলি সলভ করতে পারো সেটা বলবে যে পারছো কিনা।
তাহলে দেখো আমি কিছু লজিক ফাংশন লিখে দিলাম, এগুলি তোমরা প্রমাণ করার চেষ্টা করবে বাম পক্ষ সমান ডান পক্ষ। যে এগুলি যদি তোমরা নিজেরা প্রমাণ না করতে পারো তাহলে সেগুলো আমাকে জানাবে এবং আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর সবাই যদি নিয়মিত ক্লাসগুলি করো এবং বোঝার চেষ্টা করো তাহলে আশা করি খুব সহজে আইসিটি খুব সহজই হবে এবং তোমাদের কাছে এতটা কঠিন লাগবে না। সবাই এগুলি প্র্যাকটিস করার চেষ্টা করবে, বাসায় সলভ করার চেষ্টা করবে, আর না পারলে আমাকে জানাবে, আমি সেগুলো আগামী ক্লাসে সলভ করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো। আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।